আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফেমাস পার্সোনালিটি। আচ্ছা, বেসিক্যালি ফেমাস পার্সোনালিটি ব্যাপারটা কি আমি একটু বলে দিচ্ছি। জবে থেকে আইএনএম শুরু হয়েছে তারপর থেকে ইন্ডিয়ান যারা ফেমাস পার্সোনালিটি বা দু একজন বাইরের, তাদের সবাইকে নিয়ে আমরা কি করেছি, আমরা একটা চার্ট তৈরি করেছি। কি করেছি, এদের টাইটেল কি ছিল, যেমন তোমরা যেমন কিং পড়েছিলে, হিন্দু কিং আর মুসলিম কিং, সেরকম এদের টাইটেল কি, এদের কোনো বই ছিল কি না, এদের কোনো জার্নাল আছে কি না, কত সালে এরা কোনো ফাউন্ডেশন করেছে কিনা, আর কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন এদের সঙ্গে আছে কিনা, এই পুরো সিনারিওটা কিন্তু আমরা এখানে রেখেছি। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো তোমার কিন্তু ফেমাস পার্সোনালিটিস রয়েছে। রাজা রামমোহন রায়, হেনরি লুই বেবিয়ান ডিরোজিও, এই একজনই মনে হয় জায়গা পেয়েছে। দেবেন্দ্রনাথ টেগর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এমজি রানাডে, জিভি যোশী, দয়ানন্দ সরস্বতী, সৈয়দ আহমেদ খান, দেখো স্বামী বিবেকানন্দ, দাদাভাই নৌরোজি, উমেশ চন্দ্র ব্যানার্জি, বদরুদ্দিন তৈয়বজি, গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দেখো অশ্বিনী কুমার দত্ত, শিশির কুমার ঘোষ, রমেশ চন্দ্র দত্ত, সিস্টার নিবেদিতা, অ্যানি বেসান্ত, অরবিন্দ ঘোষ, ভগৎ সিং, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এম এন রয়, চার্লস অ্যান্ড্রু ফ্রেজার্স, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, জে এল নেহেরু, জয়প্রকাশ নারায়ণ, মুজাফফর আহমদ। বুঝতে পারছো কতগুলো ডেটাকে আমরা এক জায়গায় কম্পাইলেশন করেছি। এই নোটটা বানানো কত কঠিন ব্যাপার, পড়তে বোরিং লাগলেও এটা সব থেকে বেশি কোশ্চেন এখান থেকেই আসবে, সব থেকে। কারণ পুরো এরপরেও কি এই নোটটা কিন্তু 100% নয়, যখনই পড়বে তখনই এটাকে কি করতে থাকবে, অ্যাড করতে থাকবে। আমি যতটা পারছি অ্যাড করে দিচ্ছি তোমাদের, বাট যতই তুমি পড়তে থাকবে এই জিনিসটা অ্যাড হতে হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে প্রথম থেকে আমরা একটু দেখে নিই। প্রথমত চলে যাচ্ছি রাজা রামমোহন রায়। দেখো রাজা রামমোহন রায়কে কি বলা হয়, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। খুব স্বাভাবিক, মডার্ন ইন্ডিয়ার জনক। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাস। দেখো ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। আচ্ছা কাকে বলতো ফার্স্ট আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর বলা হয়, ভেরি গুড, দাদাভাই নৌরোজিকে। আচ্ছা আরেকটা পয়েন্ট লিখে রাখো, একটু লিখে রাখো সবাই, 4 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। এনেকে বলা হয় প্রফেট অফ ইন্ডিয়া। প্রফেট অফ ইন্ডিয়া, প্রফেট মানে কি গো, নবী। মুসলিমরা দেখবে নবী ইউজ করে না, মোহাম্মদ, তো সেরকম নবী, তাই বলা হয় প্রফিট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রফিট বলা হয়। 5 নম্বর পয়েন্ট লেখো, মর্নিং স্টার অফ ইন্ডিয়া। মর্নিং স্টার অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার মর্নিং স্টার। এনেকে বলা হয় ইন্ডিয়ান প্রমিথিউস। ইন্ডিয়ান প্রমিথিউস, ইন্ডিয়ান প্রমিথিউস, ইন্ডিয়ান প্রমিথিউস। আচ্ছা এনার যে বইটা ছিল তাকে বলা হয়, সেইগুলো হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ আর প্রিসেপ্ট অফ জেসাস। আর একটা লিখে রাখো যেটা সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে, তুহুফাত, TUHFAT, তুহুফাত উল, তুহুফাত উল MUJAHIDEEN, মুজেহাইদিন। TUHFAT, তুহুফাত উল মুজেহিদিন। এই বইগুলো লিখেছেন, এটাই সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে। জার্নাল, জার্নাল কি, সংবাদ কুমুদিনী। আর ওনার কি ফাউন্ডেশন রয়েছে, দেখবে এইগুলো তোমরা কিছুটা পড়েছো ইয়েতে, কলেজ কমিশন বা তার আগে যে বিভিন্ন আত্মীয় সভা টভা ছিল সেইগুলোর মধ্যেও তুমি পেয়েছো, সবগুলো কম্পাইল করে করা হয়েছে। 1815-তে আত্মীয় সভা তৈরি করেন। 1822-এ উনি অ্যাংলো হিন্দু স্কুল তৈরি করেন। 1825-এ বেদান্ত কলেজ তৈরি করেন। 1828-এ উনি ব্রাহ্ম সমাজ তৈরি করেন। 1829-এ দেখো অ্যাবলিশন অফ সতী প্র্যাকটিস, এটা উনি তৈরি করেন বা চালু করেন। আচ্ছা নেক্সট দেখো, এখানে বলছে দ্য বেঙ্গল সতী, এটা আমরা সবাই জানি কার প্রচেষ্টায় হয়েছিল, ওনার প্রচেষ্টা, কিন্তু আলটিমেটলি কে এটাকে এনেছিলেন, উইলিয়াম বেন্টিং।
আচ্ছা, বেন্টিং এর পরে বেন্টিং কে ছিলেন? লাস্ট বা ফার্স্ট কে ছিলেন? ক্লাইভ, হেস্টিংস, বেন্টিং, ক্যানিং পড়িনি আমরা? লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার, তোমরা বলছো, আমি তো সেটাকে বলছি। তাহলে ক্যানিং ফার্স্ট ভাইসরয়। তাহলে লর্ড, তাহলে এই যে উইলিয়াম বেন্টিং, ওনার সময় কি হলো? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এই অ্যাক্টটা চালু হলো। বেন্টিং এর পরে কে এসেছিলেন? কে এসেছিলেন? ক্যানিং। ক্লাইভ, হেস্টিংস, বেন্টিং, ক্যানিং। বেন্টিং, ক্যানিং এটাকে পাস করেন। তাহলে তোমার যদি বলা হয় যে সতী প্রথা কার সময় ইন্ট্রোডিউসড হলো, অ্যান্সার কি হবে? উইলিয়াম বেন্টিং এর সময়। কার সময় পাস হলো? কার সময় পাস হলো? ক্যানিং এর সময়। তাহলে পাস যদি বলা হয় ক্যানিং, আর যদি তোমার ইন্ট্রোডিউস বলা হয়, তার অ্যান্সার কি হবে? বেন্টিং। দেখো, মুঘল এম্পায়ার আকবর টু রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন, এটাও তো বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। আমি কি একটু ভুল বলছি? বিধবা, মাই মিস্টেক। ঠিক, আমি ভুল বলেছি এটা। ঠিক, এটা ভুল হচ্ছে। ওটা বিধবা বিবাহ আইন, তাই ভাবি ওটা তো বিদ্যাসাগর, ঠিকই হচ্ছে। আমি তো ওই ছন্দটা বলছি ফার্স্ট লাস্ট, তো না ভুল হচ্ছে আমার। ঠিক আছে, না এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নাও। ঠিক আছে, এটা আর একবার বলে দিচ্ছি। এখানে কি বলছে? দ্য বেঙ্গল সতী সিস্টেম অ্যাবলিশ বাই উইলিয়াম বেন্টিং অন দ্য এফোর্ট অফ রাজা রামমোহন রায়। মানে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় উইলিয়াম বেন্টিং সতী সিস্টেমটাকে অ্যাবলিশ করলো। আর এখানে কি বলা হচ্ছে? মুঘল সম্রাট আকবর টু তাকে রাজা টাইটেল দিয়েছিলেন। ক্লিয়ার? দেখো, এই পয়েন্টটাও কিন্তু বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে রাজা টাইটেল কে দিয়েছিলেন? আকবর টু। এই আকবর টুকে কোথায় পড়বো জানো? কিং কমপ্লিট করতে করতে, যেমন পোস্ট মোগল কিং পড়বো, তখন আমরা পড়বো যে আকবর টু তখনকার রাজা ছিলেন। নেক্সট চলে যাচ্ছে আমরা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তাকে বলা হয় ফার্স্ট ন্যাশনাল পোয়েট, বার্ড অফ স্ট্রং। আর জুভেনিস তার একটা নাম ছিল, সেটা এখানে বলা হচ্ছে। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই বইটা উনি পাবলিশ করেন। দেখো, তার সময় যে জার্নালটা পাবলিশ হয়েছিল, পার্থেনিয়ান আর অ্যান্টেথিয়াম, এই দুটো জার্নালই তার সময় পাবলিশ হয়। এটা আমরা সবাই জানি। 1826 আর 28-এ একাডেমিক অ্যাসোসিয়েশন চালু করেছিলেন, যে এখন ডব্লিউবিসিএস পড়ায়। ঠিক আছে, হি ইন্ট্রোডিউস ইয়ং বেঙ্গল মুভমেন্ট। তার টিচার কে ছিলেন? হেনরি ড্রামন্ড। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লিখে রাখো তো, 3 নাম্বার পয়েন্ট লেখো। এই পয়েন্টটা আমি বলতে ভুলে গেছি। লেখো ফার্স্ট সেক্রেটারি। এই পয়েন্টটা মনে হয় তোমার নোটসে ভুল লেখা আছে। ফার্স্ট সেক্রেটারি অফ ব্রাহ্ম সমাজ কি হবে? তারা চাঁদ। আমাদের নোটসে লেখা রয়েছে তারা শঙ্কর। লিখে রেখেছো তারা চাঁদ চক্রবর্তী। ব্রাহ্ম সমাজে যে নোটটা আছে ওখানে লিখবে তারা শঙ্কর লেখা ছিল, ওটা ঠিক করে নেবে, তারা চাঁদ চক্রবর্তী হবে এটা। ফার্স্ট সেক্রেটারি অফ ব্রাহ্ম সমাজ। আচ্ছা, দেবেন্দ্রনাথ টেগর, যার টাইটেল ছিল মহর্ষি। ঠিক আছে, তার সময় যে জার্নালটা আমরা দেখেছি তত্ত্ববোধনী পত্রিকা, এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। 1829-এ তত্ত্ববোধনী সমাজ তৈরি করেন, আর 1866-এ আদি ব্রাহ্ম সমাজ তৈরি করেন। দেখো, আফটার দ্য ডেথ অফ রাজা রামমোহন রয়, হি টুক দ্য লিডারশিপ অফ ব্রাহ্ম সমাজ। আমরা সবাই জানি রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে তিনি এই দায়িত্বভার নিয়েছিলেন, এবং এটা নিয়ে কার সঙ্গে ঝামেলা হয়েছিল? তার শিষ্যের সঙ্গে, কেশবচন্দ্র সেন। এবং ফাইনালি সেখান থেকে কি হয়েছিল? আদি ব্রাহ্ম সমাজ আর ব্রাহ্ম সমাজ ইন্ডিয়া দুটো ভাগে ভেঙে যায়। দেখো, ব্রহ্মানন্দ, এই টাইটেলটা দিয়েছিলেন কে? তারই গুরু, গিভেন বাই দেবেন্দ্রনাথ টেগর।
তাহলে কেশবচন্দ্র সেনের টাইটেল ছিল ব্রহ্মানন্দ। দেখো বামাবোধনী পত্রিকা নিয়ে তৈরি করেন, আর সুলভ সমাচার, সুলভ সমাচার। আচ্ছা 1866-এ ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া চালু করেন। 1870-তে ইন্ডিয়া রিফর্ম অ্যাসোসিয়েশন চালু করেন। আর 1872-তে 3 অ্যাক্ট, মানে 3টে অ্যাক্ট উনি পাস করেন। এই 3টে অ্যাক্ট কি ছিল? অ্যাবলিশন অফ চাইল্ড ম্যারেজ, অ্যাবলিশন অফ পলিগামি, আর ইন্ট্রোডাকশন অফ ইন্টারকাস্ট ম্যারেজ। মানে অসবর্ণ বিবাহ, দুটো আলাদা আলাদা বর্ণে বিবাহ হতে পারে। পলিগ্যামি, একজন অনেক বিয়ে করতে পারবে না। আর বাচ্চাদের ম্যারেজ বাদ দিতেন। দেখো এইটাও বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, ফার্স্ট ফিমেল জার্নাল অফ ইন্ডিয়া। কোনটাকে বলছি? বামাবধানী পত্রিকাকে আমরা বলছি ফার্স্ট ফিমেল জার্নাল ইন ইন্ডিয়া। আচ্ছা নেক্সট তুমি যদি দেখো, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার টাইটেল কি ছিল? বিদ্যাসাগর। দেখো এই টাইটেলটা কে দিয়েছিল? দ্য কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা হচ্ছে তার নলেজ দেখে, বিদ্যার সাগর, তিনি বিদ্যার ভান্ডার, তাকে টাইটেলটা দেওয়া হয়েছিল বিদ্যাসাগর। তাকে বলা হয়েছে ট্র্যাডিশনাল মডার্নাইজার। এটাও ডব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। কে দিয়েছিলেন? অমলেশ ত্রিপাঠী তাকে বলেছিলেন ট্র্যাডিশনাল মডার্নাইজার। দেখো এখানে যেটা তার যে বুক, সেটা আমরা সবাই জানি, ভ্রান্তি বিলাস, যেটা কমেডি অফ এররের ট্রান্সলেশন, শেক্সপিয়ারের লেখা। তিনি সোমপ্রকাশ বইয়ের এডিটর ছিলেন। 1856-এ উইডো রিম্যারেজ অ্যাক্ট চালু করেন। দেখো উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড বাই লর্ড ডালহৌসি অন দ্য এফোর্ট অফ বিদ্যাসাগর। এইখানে একটা জিনিস লিখে রাখো, ওটাই এটা ইন্ট্রোডিউসড, ঠিক আছে? আচ্ছা এই সিনারিওটা হচ্ছে ক্যানিং এর সময় পাস হয়। ক্যানিং পাস, দুটোই পরীক্ষায় কোশ্চেন দেয়। যদি বলা হয় উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড at the time of Lord Canning, introduced in Lord Dalhousie, তাহলে এটাকে পাস না করে ইন্ট্রোডিউস করে দাও। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে? তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, এটা যেমন ফার্স্ট ফিমেল জার্নাল, তেমনি পরীক্ষায় কোশ্চেন দেবে যে ফার্স্ট পলিটিক্যাল জার্নাল কোনটা? সোমপ্রকাশ। তো লিখে রাখো সোমপ্রকাশ was the first political journal. Somprakash was the first political journal. Next হচ্ছে এমজি রানাডে। আচ্ছা এমজি রানাডে, ওনার টাইটেল কি ছিল? সক্রেটিস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। আর এটা লিখে রাখো ফাদার অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। ফাদার অফ Western Indian Renaissance. Father of Western Indian Renaissance. Father of Western Indian Renaissance. আচ্ছা তার লেখা বইটার নাম কি? এসে অফ ইন্ডিয়ান ইকোনমি, রাইজ অফ মারাঠা পাওয়ার। এসে অফ ইন্ডিয়ান ইকোনমি, রাইজ অফ মারাঠা পাওয়ার। 1861-এ কি করেন? উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন চালু করেন। দেখো হি ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম এবং গোপাল কৃষ্ণ গোখলে। এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। তাহলে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম কে ছিলেন? অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এবং গোপাল কৃষ্ণ গোখলে এনার কিন্তু পলিটিক্যাল গুরু ছিলেন তোমার এমজি রানাডে। গোপাল কৃষ্ণ গোখলে কার পলিটিক্যাল গুরু ছিল? গান্ধীর। পরে আমরা গান্ধীর সময় পেয়ে যাব, বা যখন গোপাল কৃষ্ণ গোখলের কথা বলবো তখন আমরা পেয়ে যাব পরের দিকে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার বলা হচ্ছে জিভি যোশী, তাকে আমরা কি বলি? কাকা সাহেব, ঠিক আছে? 1877-এ কি করা হলো? গ্র্যান্ড দরবার ইন দিল্লি। সেখানে তিনি কি পরে ঢুকে গেছিলেন? খাদি ড্রেস পরে ঢুকে গেছিলেন, মানে আমাদের যে ট্র্যাডিশনাল পোশাক সেটা পরেই গ্র্যান্ড দরবারে ঢুকে গেছিলেন। তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এটার জন্য তিনি খুব পরিচিত ছিলেন। দেখো হি এন্টার্ড গ্র্যান্ড দরবার
ওয়ারিং খাদি, খাদি ড্রেস পরে গ্র্যান্ড দরবারে ঢুকে যান, মানে এটাই তো অ্যাকচুয়াল ইন্ডিয়ানদের পাওয়ার। কারণ ওইখানে একমাত্র পোশাক ছিল কি, স্যুট বুট পরে ঢুকতে হবে। দয়ানন্দ সরস্বতী, ফাদার অফ হিন্দু রেভলিউশন, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। তার অ্যাকচুয়াল নাম কি ছিল? মুল্ক সরকার, মুল্ক সরকার, ঠিক আছে। মূলাশঙ্কর, হ্যাঁ মূলাশঙ্কর, সরি মূলাশঙ্কর। আর দেখো এটা কি তোমার সত্যার্থ প্রকাশ, বেদভাষ্য, বেদভাষ্য ভূমিকা, এই বইগুলো উনি লেখেন। 1875-এ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ তিনি প্রতিষ্ঠা করেন। এর সালটা হচ্ছে 1886। 1886-এ উনি দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ চালু করেন, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে দয়ানন্দ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ শুদ্ধি মুভমেন্ট। আচ্ছা বলো তো শুদ্ধি মুভমেন্ট কি? অ্যাকচুয়ালি এই সময় কি হচ্ছিল, মুসলিমদের অনুপ্রেরণায় বা ধরো কাস্ট সিস্টেমের একটা বিরাট বারবারন্ত বা বিরাট প্রভাবের জন্য প্রচুর হিন্দু মুসলিমে কনভার্ট হয়ে যাচ্ছিল। তো উনি একটা শুদ্ধি মুভমেন্ট চালু করেছিলেন, যেখানে আবার যারা তাদের ধর্মকে চেঞ্জ করেছে তাদেরকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য। তো পরীক্ষায় কোশ্চেন দেয় যে দয়ানন্দ সরস্বতী অ্যাসোসিয়েটেড উইথ শুদ্ধি মুভমেন্ট। দেখো ফার্স্ট প্রেসিডেন্ট অফ দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ, তার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন কে? লালা হংসরাজ। আর তার যে স্লোগানগুলো খুব পপুলার ছিল, গো ব্যাক টু বেদাস, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, বেদ কন্টেইং অল দ্য ট্রুথ, এই সমস্ত স্লোগান উনি দিয়েছিলেন। হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সোশিও রিলিজিয়াস মুভমেন্ট অফ মহারাষ্ট্র, তাহলে মহারাষ্ট্রের সোশিও রিলিজিয়াস মুভমেন্টের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। দেখো নেক্সট হচ্ছে সৈয়দ আহমদ খান। সৈয়দ আহমদ খান, তাকে বলা হয় ফাদার অফ মুসলিম রেভলিউশন, তাকে বলা হয় ফাদার অফ টু নেশন থিওরি। তাহলে টু নেশন থিওরির জনক এবং ফাদার অফ মুসলিম রেভলিউশন, এই দুজন পরস্পরের কন্টেম্পোরারি। একজন হিন্দুদের জন্য লড়াই করেছেন, একজন মুসলিমদের জন্য লড়াই করেছেন। 1864-এ সায়েন্টিফিক সোসাইটি চালু করেন। 1875-এ মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ চালু করেন। দেখো দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ আর মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ একই রকম ব্যাপারটা। দেখো আরেকটাকে বলা হচ্ছে 1875-এ অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান অ্যাসোসিয়েশন। তারপরে তোমার 1875-এ অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশন আর ইউনাইটেড ইন্ডিয়া পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, যাকে 1888-এ তৈরি করেন। 1885-এ কি তৈরি হয়? কংগ্রেস। তাহলে কংগ্রেসের মতোই আর একটা মুসলিমদের জন্য প্রতিষ্ঠান চালু করেন, সেটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। তাহলে দেখো ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন ইজ দ্য ফার্স্ট অ্যান্টি কংগ্রেস অ্যাসোসিয়েশন হলো। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দ। না, জিন্নাহ টু নেশন থিওরিকে পপুলারাইজ করেন। অ্যাকচুয়াল টু নেশন থিওরি হচ্ছে সৈয়দ আহমেদ খান দেন। স্বামী বিবেকানন্দ যদি দেখা যায়, আমরা জানি নরেন বলতাম না, নরেন, তাই এনার অ্যাকচুয়াল নাম হচ্ছে নরেন্দ্র দত্ত। এনার যে বই সেটা হচ্ছে বর্তমান ভারত, প্রাচ্যয়ন পাশ্চাত্য, আরো অনেক বই রয়েছে, রাজযোগ, জ্ঞান যোগ। তো এগুলোর থেকে হিস্ট্রিতে যেগুলো আসে সেটা হচ্ছে এটাই। আর একটা বই লিখে রাখো, সেটা হচ্ছে পরিব্রাজক, PARIVRAJAK, পরিব্রাজক, পরিব্রাজক। আচ্ছা 1893-তে উনি চিকাগো ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কংগ্রেস ছিল, সেখানে হিন্দুদের হয়ে বা ভারতবাসীর হয়ে ধর্মের একটা রিপ্রেজেন্টেশন উনি চিকাগোতে করেছিলেন। আচ্ছা এটা হচ্ছে তোমার কত 1896 থেকে 97-এ উনি কি করেন? রামকৃষ্ণ মিশন চালু করেন। দেখো হি ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ চিকাগো ওয়ার্ল্ড কনফারেন্স ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে তিনি গেছিলেন। দাদাভাই নৌরোজি যদি দেখা যায় তাহলে কি গ্র্যান্ড ওল্ড ম্যান, এই গ্র্যান্ড ওল্ড ম্যান এই টাইটেলটা ওনাকে কে দিয়েছিলেন? গ্ল্যাডস্টোন। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, গ্ল্যাডস্টোন কে ছিলেন? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন, মানে ব্রিটেনের গ্র্যান্ড ওল্ড ম্যান ইন্ডিয়ার গ্র্যান্ড ওল্ড ম্যানকে সিলেক্ট করেছেন, ঠিক আছে।
তাই বলা হয় গ্ল্যান্ডস্টোন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন, তিনি কিনা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এই টাইটেলটা দিয়েছিলেন দাদাভাই নৌরোজিকে। দেখো এটা হবে প্রপার্টি নয়, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। আচ্ছা আরো বই আছে, সেটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, ড্রেন অফ ওয়েলথ, ড্রেন অফ ওয়েলথ এই বইটা লেখেন দাদাভাই নৌরোজি, ড্রেন অফ ওয়েলথ এই বইটা লেখেন দাদাভাই নৌরোজি। দেখো রাস্ট গফতার, যার মানে হচ্ছে সার্চ অফ ট্রুথ, এই বইটাও কিন্তু দাদাভাই নৌরোজি লেখেন। এছাড়া আর একটা বই রয়েছে, লিখে রাখো, ভয়েস অফ ইন্ডিয়া, ভয়েস অফ ইন্ডিয়া। এটা ডব্লিউবিসিএস এ কোশ্চেন দিয়েছিল যে কোথা থেকে পাবলিশ হয়, বম্বে থেকে পাবলিশ হয়, তো লিখে রাখো ভয়েস অফ ইন্ডিয়া বম্বে থেকে পাবলিশ হয়। হ্যাঁ, ভয়েস অফ ইন্ডিয়া। আচ্ছা 1851-এ, এটা তোমরা সবাই জানো, রেহমোনাই মাজদাসাই সমাজ প্রতিষ্ঠা করেন। ফার্স্ট ইন্ডিয়ান ইলেক্টেড হাউস অফ কমন্স, মানে ব্রিটেনের যে পার্লামেন্ট সেখানে প্রথম ইন্ডিয়ান হিসেবে উনি সিলেক্টেড হন বা ইলেক্টেড হন। তিনি কয়েন টার্মটাকে প্রথম ইউজ করেছিলেন এবং প্রথম, আমি কি বললাম, ও সরি, তিনি তিনি প্রথম স্বরাজ টার্মটাকে কয়েন করেছিলেন। আর ফার্স্ট মেজার ন্যাশনাল ইনকাম, তিনি ন্যাশনাল ইনকাম আনসাইন্টিফিক ওয়েতে মেজার করেন, এটা আমরা পড়েছি। তিনি কংগ্রেসের কতবার প্রেসিডেন্ট হয়েছিলেন? 3 বার। তো লিখে রাখো, he became 3 times, he became 3 times কংগ্রেস প্রেসিডেন্ট, কংগ্রেস প্রেসিডেন্ট। তিনি 3 বার কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন। কত কত সাল, যে কটা জানো বলো। দাদা, সায়নীর দাদা, ওই দূর তো হয়েই যাচ্ছে, তো ওই দূর লেখো। 1886, 1893 আর 1906, এই তিনটে। এটা হচ্ছে ক্যালকাটা সেশন, এটা লাহোর সেশন, এটা ক্যালকাটা সেশন, দুটো ক্যালকাটা। তাই 3 বার কিন্তু তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। উমেশ চন্দ্র ব্যানার্জি, তার যে বই সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান পলিটিক্স। উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন? কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দেখো লেখাই রয়েছে। বদরুদ্দিন তৈয়বজি কে ছিলেন? ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। গোপাল কৃষ্ণ গোখলে, যাকে বলা হয় ডায়মন্ড অফ ইন্ডিয়া, কে বলেছিলেন? বিজি তিলক। 1905-এ তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি চালু করেন। হি ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধী এবং জিন্না। একটু আগে বললাম না যে গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে যখন পড়বো তখন আমরা গান্ধীর পলিটিক্যাল গুরু হিসাবে এটাকে পড়বো। নেক্সট, অন হিজ রিকোয়েস্ট গান্ধী কেম ব্যাক টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা। আচ্ছা গান্ধী সাউথ আফ্রিকা গেছিলেন কার রিকোয়েস্টে? আবদুল্লাহ, আবদুল্লাহ লিখিয়ে দেবো আমরা গান্ধী সম্পর্কে যখন পড়বো। আবদুল্লাহ রিকোয়েস্টে সাউথ আফ্রিকায় গেছিলেন, আর গোপাল কৃষ্ণ গোখলে রিকোয়েস্টে উনি কিন্তু ইন্ডিয়াতে ফিরে আসেন। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। আচ্ছা লেখো আরেকটা জিনিস, হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, he was the first Indian, he was the first Indian, he was the first Indian to raise, he was the first Indian to raise his voice, he was the first Indian to raise his voice against salt law. তিনি সল্ট লর এগেইনস্টে তার প্রথম ভয়েস বা তার প্রথম বাক্য ব্যয় করেন, তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা ফিরোজ শাহ মেহতা, যাকে বলা হয় আনক্রাউন প্রিন্স অফ বম্বে, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, বম্বের আনক্রাউন প্রিন্স। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কি বলা হয়? আনক্রাউন কিং অফ বেঙ্গল। আর অশ্বিনী কুমার দত্তকে কি বলা হয়? আনক্রাউন কিং অফ বরিশাল। বরিশাল কোথায়? বাংলাদেশ। তাহলে 3টে প্লেসের আনক্রাউন কিং কে, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জির আর একটা টাইটেল ছিল রাষ্ট্রগুরু, যাকে বলতো সুরেন্দ্র নট, স্যারেন্ডার নট, সেখান থেকে হলো সুরেন্দ্র নট
আলটিমেটলি মানে চেষ্টা করতো ব্রিটিশরা তার বানানটা উচ্চারণ করতে, সুরেন্দ্রনাথ তো স্যারেন্ডার নট, ঠিক আছে, তো সেটাকেও পরে চেঞ্জ করার সুরেন্দ্রনাথ নট বানিয়েছে, কিন্তু সুরেন্দ্রনাথ আর উচ্চারণ করতে পারেনি। তার বাংলা ভাষাটা কত কঠিন ভাষা, যেটা সবার দ্বারা হয় না, ঠিক আছে। দেখো আমরা ইজিলি কিন্তু ইংলিশ বলে দিচ্ছি, হয়তো প্রোনাউন্সিয়েশনে কিছুটা গন্ডগোল হচ্ছে, বাট সঠিক প্রোনাউন্সিয়েশন আমরা শিখতে পারি। হিন্দিও সহজে বলতে পারছি, কিন্তু বাংলাটা খুব কঠিন। আচ্ছা দেখো এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আনক্রাউন্ড কিং অফ বম্বে ফিরোজ শাহ মেহতা কি কি চালু করেন? বম্বে ক্রনিকল। আর ইনি কি চালু করেন? দ্য বেঙ্গলি জার্নাল। আর এখানে জার্নাল নেই, দেখো এখানে যেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির বিখ্যাত বই এ নেশন ইন মেকিং, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। আর এখানে দেখো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সঙ্গে উনি যুক্ত ছিলেন, প্রতিষ্ঠার সঙ্গে সেন্ট্রাল ব্যাংক। আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যেটা কিনা পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে মার্চ হয়ে গিয়ে একটা মানে এরাই কিন্তু প্রথম যারা ইলবার্ট বিলের এগেইনস্টে আন্দোলন করেছিল। দেখো হি অর্গানাইজ দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলবার্ট বিল তো আমরা পড়েছিলাম, দুটো হোয়াইট মিউটিনি হয়, পড়িয়ে দিয়েছিলাম না যখন গভর্নর জেনারেল পড়িয়েছিলাম। একটা ক্যানিং এর সময় হয়, আর একটা কার সময় হয়? রিপনের সময় হয়। তো রিপনের সময় যে হোয়াইট মিউটিনি হয়েছিল সেটাকে কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি মানে আলটিমেটলি লিড করেছিলেন। তো দেখো তিনি কি করেছিলেন, তিনি উইথড্রল অফ ইলবার্ট বিল এর এগেইনস্টে বিদ্রোহ করেছিলেন, এবং তিনি কিন্তু লোয়ারিং দ্য এজ লিমিট অফ সিভিল সার্ভিসের এজটাকে কমিয়ে দিয়েছিল। আচ্ছা সিভিল সার্ভিসের এজটাকে কমিয়ে দেওয়ার তাৎপর্য কি? যে আগে 21 বছর ছিল, এখন 18 বছর করা হলো। এর মানে হচ্ছে 18 বছর বয়সেই ইন্ডিয়ানরা সিভিল সার্ভিসে অংশগ্রহণ করতে পারবে। কমিয়ে দেওয়ার একটা তাৎপর্য এটাই। তাকে কি বলা হয়? পলিটিক্যাল গুরু অফ বিপিন চন্দ্র পাল। এটা পরীক্ষায় কোশ্চেন দেয়। অ্যাকচুয়ালি এটা 21 থেকে 19, আমি একটা উদাহরণ দিলাম, লিখে রাখো কত থেকে কত, 21 থেকে 19। 18 বছর বয়সে সিভিল সার্ভিস অফিসার হওয়া যায়? 19 বছর, ঠিক আছে। আর আমাদের এখন কত? 21 গ্র্যাজুয়েশন হয়, তো 21 করা হয়েছে। আচ্ছা এদিকে দেখো অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি এটা চালু করেন। হি ওয়াজ আ লিডিং ফিগার অফ স্বদেশী মুভমেন্ট, এবং তিনি ক্রিটিসাইজ করেছিলেন কংগ্রেসের সেশনকে 3 দিনের তামাশা বলে, তাই না? মানে জানো তো এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে অশ্বিনী কুমার দত্ত 3 দিনের তামাশা, 3 দিন মিট করবে, একটু হাসি হট্ট করে বেরিয়ে যাবে, আদৌ কোনো কাজের নয়, ঠিক আছে। আচ্ছা শিশির কুমার ঘোষ যদি দেখি, যাকে বলা হয় ফাদার অফ এক্সট্রিমিস্ট থট, প্রথম এক্সট্রিমিস্ট থটের জনককে তোমার এই শিশির কুমার ঘোষ, ঠিক আছে। আচ্ছা আরেকটাই ফাদার থেকে মনে পড়ে গেল, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আরেকটা ফাদার বলা হয়, লেখো তো, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। আচ্ছা শিশির কুমার ঘোষ কোন পত্রিকার সঙ্গে যুক্ত? অমৃতবাজার পত্রিকা, নিউজ পেপারের সঙ্গে যুক্ত, এবং হি ওয়াজ আ পলিটিক্যাল গুরু অফ বিজি তিলক। নেক্সট রমেশ চন্দ্র দত্ত যদি আমরা দেখি, ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি, বোঝাই যাচ্ছে ইকোনমির উপরে ওনার অগাধ জ্ঞান ছিল। আচ্ছা এরপরে লেখো, আচ্ছা এরপরে না এখানে আর নেই, এখানে দেখো রয়েছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজে ইন্ডিয়ার অবস্থা কেমন ছিল, মানে অ্যাকচুয়ালি ইকোনমিক কনটেক্সটে। দেখো বেঙ্গল প্রেজেন্ট্রি, মহারাষ্ট্র জীবন প্রভাত, আর একটা হচ্ছে রাজপুত জীবন সংঘ, SANGH, মহারাষ্ট্র জীবন প্রভাত আর রাজপুত জীবন সংঘ, এই বইগুলো উনি লিখেছেন। আচ্ছা এরপরে হচ্ছে 1869 তিনি কি করেন? ICS এক্সামিনেশন পাস করেছিলেন। নেক্সট সিস্টার নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ নোবেল, পুরো নামটা ছিল, দেখো রামকৃষ্ণ গিল্ড অফ হেল্প,
তিনি কার কার মেইনলি কার শিষ্য ছিলেন? বিবেকানন্দের। তাই বিবেকানন্দ কি তৈরি করেছিলেন? রামকৃষ্ণ মিশন। তাহলে উনি ইউএসএ তে তারই অবিকল মিশন চালু করেছিলেন, যেটাকে বলা হয় গিল্ড। তাহলে রামকৃষ্ণ গিল্ড ফর হেল্প কি ইউএসএ তে চালু করেন? রাজপুত জীবন সংঘ। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা অ্যানি বেসান্ত। আচ্ছা, অ্যানি বেসান্তের যে বইটা সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া। ঠিক আছে, অ্যানি বেসান্তের বই হচ্ছে নিউ ইন্ডিয়া। আর একটা বই লেখো ইয়ং ইন্ডিয়া। আর একটা বই লেখো ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া। তাহলে একটা নিউ ইন্ডিয়া আর একটা ইয়ং ইন্ডিয়া। আচ্ছা, এনার যে ফাউন্ডেশন গুলো ছিল 1897-এ সেন্ট্রাল হিন্দু স্কুল চালু করেন কোথায়? বেনারসে। এটা পরীক্ষায় কোশ্চেন দেয়। আর 1916-এ বেনারস হিন্দু ইউনিভার্সিটি। পরবর্তীকালে এটা কনভার্ট হয়ে যায়, মানে 1987-এর যে স্কুলটা সেটা ইউনিভার্সিটিতে কনভার্ট হলো। 1916-এ আমরা সবাই জানি ইন্ডিয়ান হোম রুল লীগ চালু করেন। আর একজন হোম রুল লীগের সঙ্গে যুক্ত কে ছিলেন? বিজি তিলক। আচ্ছা, এই হোম রুল কনসেপ্টটা কোথা থেকে উনি নিয়ে এসেছিলেন? আয়ারল্যান্ড থেকে। দেখো, হি বিলংস টু আয়ারল্যান্ড সিটিজেন, অ্যান্ড তিনি এই হোম রুল কনসেপ্টটা আয়ারল্যান্ড থেকেই নিয়ে এসেছিলেন। ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আচ্ছা, নেক্সট যদি আমরা চলে যাই, একটা পয়েন্ট লেখো তো। she belongs to she belongs to she belongs to Theosophical Society, belongs to the member of Theosophical Society. Theosophical Society. He belongs to the member of Theosophical Society. ঠিক আছে, এগুলো সব সি করে দিও। আচ্ছা, অরবিন্দ ঘোষ যা টাইটেল ছিল ঋষি, যাকে বলতো প্রফিট অফ ন্যাশনালিজম। তার বই হচ্ছে নিউ ল্যাম্প অফ গোল্ড না ওল্ড? ওল্ড। নিউ ল্যাম্প অফ ওল্ড। গোল্ড হলে তো হয়েই যেত, গোল্ডের ল্যাম্প। আর একটা পোয়েম তিনি লিখেছিলেন সাবিত্রী। সাবিত্রী, এটা একটা পোয়েম। আচ্ছা, তার যে জার্নাল সেটা ছিল বন্দে মাতারম। বন্দে মাতারম জার্নাল অনেকেই লিখেছেন। দেখো, আবার বন্দে মাতারম লিখেছেন লালা রাজপথ রায়, বন্দে মাতারম লিখেছেন বিপিন চন্দ্র পাল। তাহলে তিনি বন্দে মাতারম লেখেন। আর্য নামে একটা ম্যাগাজিন চালু করেছিলেন। 1908-এ আলিপুর বোম কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্ড পন্ডিচেরি আশ্রম উনি চালু করেন। দেখো, হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার ছিলেন রাজনারায়ণ বোস। এটা একবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল বলেই আমরা এটাকে অ্যাড করে দিয়েছি। তিনি আইসিএস এক্সাম, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন পাস করেন। দেখো, হিজ পলিটিক্যাল গুরু ঠাকুর সাহেব অফ মহারাষ্ট্র। এটাও পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল। আলিপুর বম কনস্পিরেসিতে ইন্ডিয়ান লয়ার কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। আর ব্রিটিশ লয়ার কে ছিলেন? আশুতোষ বিশ্বাস। তার কি স্লোগান ছিল? মডারেটার্স আর দ্য পলিটিক্যাল ম্যান্ডিক্যান্টস, পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ নেশন। মানে মডারেটাররা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুক এর মতো, তাই ম্যান্ডিক্যান্ট বলা হয় বৌদ্ধ ভিক্ষুক, যারা অনুনয় বিনয় নীতির ওপরে কাজ করতো। আর বলছে পলিটিক্যাল ফ্রিডম কেউ ডিসাইড করার না, পলিটিক্যাল ফ্রিডম আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে রয়েছে, তাই বলছে পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ নেশন। ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ ক্রাইম, আই এম এ ক্রিমিনাল। ভাবো, মানে কথাটা বলার সঙ্গে সঙ্গে পশম দাঁড়িয়ে গেল। যদি মাকে ভালোবাসাটা যদি ক্রাইম হয়, তাহলে আমি ক্রাইম, মানে ক্রিমিনাল স্বীকার করছি। তাই বলছি টু লাভ মাই কান্ট্রি ইজ ক্রাইম, তো আমি ক্রিমিনাল স্বীকার করছি। দেখো, তারপরের ওয়ার্ডটা আরো বেশি পাওয়ারফুল। লেখো আই নো মাই মাদার, আই নো মাই মাদার, সরি আই নো মাই কান্ট্রি, আই নো মাই কান্ট্রি অ্যাজ মাই মাদার, অ্যাজ মাই মাদার, আই নো মাই কান্ট্রি অ্যাজ মাই মাদার, আই adore her, ADORE, I worship her, I worship her, I adore her, I worship her.
ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া গান্ধীজিও চালু করেছেন। ঠিক। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট চলে যাচ্ছি আমরা ভগৎ সিং। ভগৎ সিং এর টাইটেল হচ্ছে শাহিদ বা সার ই আজম। ঠিক আছে, সার ই আজমও বলা হয় আর শাহিদ বা সার ই আজম। আচ্ছা, হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট, হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট, এটা কিন্তু তার মানে মেইন বই। দেখো এটা আমরা সবাই জানি, ইনকিলাব জিন্দাবাদ এটা পপুলারাইজ করেন কে? ভগৎ সিং। ইনকিলাব জিন্দাবাদ কয়েন করেছিলেন কে? হর্ষদ মেহনি। যখন আমরা মুসলিম লীগ পড়েছিলাম তখন পড়েছি। আর ইনকিলাব এই ওয়ার্ডটা ফার্স্ট কয়েন করেছিলেন মোহাম্মদ ইকবাল। আচ্ছা দেখো, হি জয়েন্ট এইচআরএ, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা পড়বো আমরা পরে গিয়ে। অ্যান্ড renamed it as HSRA। এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এটা আছে আমাদের রেভলিউশনারি অ্যাক্টিভিটিস যখন পড়বো। HSRA মানে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। HRA এবং রিনেম করেছিলেন HSRA হিসাবে। HRA মানে হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, আর HSRA মানে হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আচ্ছা, লালা লাজপত রায়, তাকে বলা হয় শের ই পাঞ্জাব বা সার ই পাঞ্জাব। ঠিক আছে। আচ্ছা, তার যে বই ছিল আনহ্যাপি ইন্ডিয়া, কল টু ইয়ং ইন্ডিয়া, আর বন্দে মাতরম তো দেখলামই, দ্য পিপল হচ্ছে তার বইয়ের আর একটা বই বলা হয়। আচ্ছা, পাঞ্জাব কেশরী লিখে রাখো, তার একটা টাইটেল পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী বলা হয়, স্যারি পাঞ্জাব, পাঞ্জাব কেশরী। আচ্ছা, 1928-এ তিনি কি করেন? অ্যান্টি সাইমন কমিশনের এগেইনস্টে বিদ্রোহ করেছিলেন এবং তাদের জন্যই তো তার আলটিমেটলি মৃত্যু হয় লাঠিচার্জে। ঠিক আছে, 1928-এ তিনি লাঠিচার্জে মারা যান। তিনি AITUC এর ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের, যেটার ফাউন্ডার কে ছিলেন? MN রয়। দেখো, তিনি আর্য সমাজ মুভমেন্টের একজন বিখ্যাত লিডার ছিলেন এবং তিনি যে লাঠিচার্জে মারা যায় তার আদেশ দিয়েছিলেন সন্ডার্স। আচ্ছা নেক্সট দেখো, পাঞ্জাব কেশরীটা কি বললেন? পাঞ্জাব কেশরী হচ্ছে লালা লাজপত রায়ের আর একটা টাইটেল। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক, তাকে কি বলা হয়? লোকমান্য। প্রায় আমাদের লোকমানের মতোই নাম, লোকমান্য। দেখো, মহারাষ্ট্র কেশরী ইনি কে ছিলেন? পাঞ্জাব কেশরী, ইনি মহারাষ্ট্র কেশরী। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এইটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। কে দিয়েছে এই টাইটেলটা? বাই ভ্যালেন্টিন চিরাল, VELENTIN, ভ্যালেন্টাইন চেরাল, CHIRAL, বাই ভ্যালেন্টিন চিরাল। খুব বিখ্যাত, মানে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট মানে ইন্ডিয়ায় যত অরাজকতা সৃষ্টি করেছে সব কিছুর জনক। মানে বুঝতে পারছো, যখন আমরা রেভলিউশনারি অ্যাক্টিভিটি শুরু করব না, তো শুরুই হবে বাল গঙ্গাধর তিলক থেকে। তো সেই বাল গঙ্গাধর তিলক খুব পপুলার ছিলেন এই জায়গা থেকে। মারাঠা এবং কেশরী এই দুটো নিউজ পেপারের এডিটর ছিলেন। এটাও বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছেন। 1885-এ ফার্গুসন কলেজ, 1893-তে গণপতি ফেস্টিভ্যাল, 1895-এ শিবাজি ফেস্টিভ্যাল, 1896-97-এ নন রেভিনিউ ক্যাম্পেইন, 1905-08-এ অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, 1916-এ হোম রুল লীগ, 1920-তে তিনি মারা যান। তিনি মারা যান একটা বিখ্যাত আন্দোলনের সময়, নন কোঅপারেটিভ মুভমেন্ট, অসহযোগ আন্দোলনের সময় তিনি মারা যান। এবং তার মৃত্যুতে সবাই এতটা কষ্ট পেয়েছিল যে তার নামে একটা তহবিল তৈরি করা হয়, তার নাম তিলক স্বরাজ তহবিল। ঠিক আছে, যে তহবিলে প্রচুর মানুষ প্রচুর টাকা অনুদান করেছিলেন। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার হি বিলংস টু দা, দেখো
বিজ্ঞান হিজ পলিটিক্যাল ক্যারিয়ার এ মডারেটর। তিনি জীবনের প্রথমে মডারেটর ছিলেন, তারপরে তিনি এক্সট্রিমিস্ট হয়েছিলেন। দেখো তিনি ডেকান এডুকেশন সোসাইটির পার্মানেন্ট মেম্বার ছিলেন, আর তার স্লোগান যেটা ছিল স্বরাজ ইজ মাই বার্থ রাইট আই উইল হ্যাভ ইট। স্বরাজ হচ্ছে আমার জন্মগত অধিকার এবং আমি এটাকে অর্জন করবই। আচ্ছা নেক্সট হচ্ছে বিপিন চন্দ্র পাল, যাকে বলা হয় বার্ক অফ বেঙ্গল। লেখো আর একটা লেখো, ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি থট। ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি থট। ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি থট, যার যে বইটা সোল অফ ইন্ডিয়া। আর একটা লিখে রাখো, দ্য মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম। দ্য মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম। লেখো, দ্য মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম। দ্য মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম। বন্দে মাতরম এটা পাবলিশ করেন 1905-এ। দেখো বেনারস স্টেশন হয়ে গেছে, বেনারস স্টেশনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং আলটিমেটলি তিনি স্বদেশী মুভমেন্ট, এটা কিন্তু বেনারস স্টেশনেই তিনি কিন্তু প্রথম স্বদেশী মুভমেন্টের আওয়াজ তোলেন বা স্বদেশী মুভমেন্টের ড্রাফট তৈরি করেন। আচ্ছা নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এম এন রয়, যাকে বলা হয় ফাদার মার্টিন, তার যে বইটা ছিল ইন্ডিয়া ইন ট্রানজিশন, মানে ইন্ডিয়ার একটা ট্রানজিশনাল ফেজ। ধরো এই যে সময়টা, এটা হচ্ছে মডারেটর টু এক্সট্রিমিস্টের যে ট্রানজিশনাল ফেজ, সেই ফেজটার কথা বলা হয়েছে। ভেনগার্ড, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, বার্লিন থেকে চালু করেন। ভেনগার্ড এই জার্নালটা কার? বহুবার প্রিলিমসের কোশ্চেন, অ্যান্সার এম এন রয়। আচ্ছা এম এন রয় আরটা কি তৈরি করেছিলেন? AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ওটা দেখলাম না আমরা। দেখো এই যে AITUC ফাউন্ডেড বাই এম এন রয়। দেখো তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ফাউন্ডার ছিলেন এম এন রয়। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দুটো ছিল, একটা দেশের বাইরে, একটা দেশের ভেতরে, ঠিক আছে? তো আমরা দেখবে পড়বো, যখন গান্ধী ফেজ পড়বো তখন আমরা এই পার্টিগুলো নিয়ে একসাথে পড়বো। তো এখন আপাতত মনে রাখো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি করেন তাশখান্ডে এম এন রয়। আর এটা কি? চার্লস অ্যান্ড্রু ফ্রেজার, দীনবন্ধু মিত্র। দেখো তিনি, দেখো বেসিক্যালি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর কিন্তু একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। অ্যান্ড দেখো বিকাম টয়েস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান, এই যে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যে সিস্টেমটা ছিল সেখানে কিন্তু দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন চার্লস অ্যান্ড্রু ফ্রেজার। প্যাসিভ রেজিস্ট্যান্স ব্যাপারটা কি? না উনি হবেন, বিপিন চন্দ্র পাল হচ্ছেন তোমার প্যাসিভ রেজিস্ট্যান্সের জনক। অরবিন্দ ঘোষ ওটাকে পপুলারাইজ করেন, ঠিক আছে? আচ্ছা এই চার্লস অ্যান্ড্রু ফ্রেজারকে গান্ধীজি একটা চিঠি লিখেছিলেন, একটু বলি জাস্ট, ঠিক আছে? সেই চিঠিতে সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন মাই স্পয়েল চাইল্ড অফ মাই ফ্যামিলি। হ্যাঁ, মানে আমার বকে যাওয়া সন্তান সুভাষচন্দ্র বোসকে, ভাবো, ঠিক আছে? তো সেটা পরে আমরা পড়বো যে গান্ধীজি মাই স্পয়েল চাইল্ড অফ মাই ফ্যামিলি বলে একটা চিঠি লিখেছিলেন। আচ্ছা নেক্সট হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া। দেখো বিসমার্ক অফ ইন্ডিয়া, সর্দার বল্লভভাই প্যাটেল। আর একটা টাইটেল লেখো, ফাদার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ফাদার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ফাদার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আচ্ছা নেক্সট হচ্ছে তার বরদৌলি সত্যাগ্রহ। আমরা অনেকগুলো সত্যাগ্রহ পড়ব। বরদৌলি সত্যাগ্রহ যখন হয়েছিল তখন কি হয়েছিল? ওম্যান অফ বরদৌলি তাকে এই টাইটেলটা দিয়েছিল, সর্দার টাইটেল। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। রাজেন্দ্র প্রসাদ
যাকে আমরা বলি গান্ধী অফ বিহার। এবং তার যে বইটা ছিল যে ইন্ডিয়া ডিভাইডেড, আর একটা বই কি ছিল, অ্যাট দ্য ফিট অফ মহাত্মা। লেখো 2 নম্বর বই, অ্যাট দ্য ফিট অফ মহাত্মা, অ্যাট দ্য ফিট অফ মহাত্মা। দেশ জার্নাল চালু করেন এবং 1921 তিনি বিহার বিদ্যাপীঠ চালু করেছিলেন। তিনি, আমরা সবাই জানি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বি আর আম্বেদকর, যার জন্মদিন কালকে ছিল, কালকে তো নাকি 14ই, তার আগের দিন 14ই এপ্রিল। বি আর আম্বেদকর, দেখো 1924 উনি ডিপ্রেস ক্লাস সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন 2018 WBCS এর করছেন। ভুল করেছিলাম, তাই ভালো করে মনে আছে। 1924 তিনি ডিপ্রেস ক্লাস সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন চালু করেন। তিনি এই পরীক্ষায় কোশ্চেন দেয় যে তিনি কোন কমিউনিটির অন্তর্গত ছিলেন। তিনি মাহার কমিউনিটির অন্তর্গত ছিলেন, এবং যিনি কিনা মনু সংহিতাকে রাস্তায় ওপেন রাস্তায় পুড়িয়েছিলেন। শেষ জীবনে এত লড়াই করে আলটিমেটলি বুদ্ধ ধর্মে কনভার্ট হয়েছিলেন। নেক্সট, জে এল নেহেরু। জে এল নেহেরু যদি তুমি দেখো, আচ্ছা এটা লিখে রেখো তো, বার্ন করেছিলেন, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। হি বার্ন মনু সংহিতা বা মনুস্মৃতি, SMRITI, SMRITI, মনুস্মৃতি। হি বার্ন মনুস্মৃতি। ঠিক আছে। জওহরলাল নেহেরু, ইনি কি ডিসকভারি অফ ইন্ডিয়া আর গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এই বই দুটো লেখেন। 1927 দেখো, হি পার্টিসিপেটেড ইন দ্য ইন্টারন্যাশনাল কংগ্রেস এগেইনস্ট কলোনিয়াল অপারেশন, আচ্ছা ইত্যাদি ইত্যাদি রয়েছে। মানে আলটিমেটলি এত পড়ার দরকার নেই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন সদস্য হিসাবে তিনি ব্রাসেলসের একটা বলতে পারো যে একটা অধিবেশন হয়েছিল, ইন্টারন্যাশনাল কংগ্রেস হয়েছিল, মানে সমস্ত দেশ থেকে পার্টিসিপেন্ট এসেছিল। ঠিক আছে, সেই পার্টিসিপেশন, সেখানে উনি অংশগ্রহণ করেছিলেন ইন্ডিয়ান কংগ্রেসের তরফ থেকে, সেটাই বলা হয়েছে। দেখো, হি ওয়াজ দ্য আর্কিটেকচার অফ নন অ্যালাইড বা নন অ্যালাইন্ড মুভমেন্ট। আচ্ছা, এই নন অ্যালাইন্ড মুভমেন্টটা একটু লিখে রাখো তো এই সম্পর্কে, এটা জিকের পার্ট। তো এইটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে এই বছর নন অ্যালাইন্ড মুভমেন্টের কোন সিটিতে অনুষ্ঠিত হয়েছে, এই কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সে পাবে। তো সেই জন্য আমি একটু লিখিয়ে দিচ্ছি, লেখো জে এল নেহেরু উইথ প্রেসিডেন্ট নাসার, NASSER of Egypt. জে এল নেহেরু উইথ প্রেসিডেন্ট নাসার of Egypt and President Tito, Nasar আর টিটো of Yugoslavia, YUGOSLAVIA, formed the নাম নন অ্যালাইড মুভমেন্ট, নাম দিয়েই কিন্তু সবচেয়ে বেশি পরিচিত। ঠিক আছে, ব্যাস এইটুকু লিখে রাখলেই হবে। তাহলে এনরা সবাই মিলেই নামটা তৈরি করেন। তুমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সে পড়বে তখন দেখতে পাবে এই বছর যেমন আমরা বলি না G20 G7 এর মিটিংটা কোন সিটিতে হয়েছে, তেমনি নামের কোথায় হয়েছে সেটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, সেটা এখনো চলছে। দেখো তোমার জয়প্রকাশ নারায়ণ, লোকনায়ক, ওনার যে বইটা ছিল হোয়াই সোশ্যালিজম। ঠিক আছে, হোয়াই সোশ্যালিজম। বা আর একটা পয়েন্ট লেখো, এবিসি অফ সোশ্যালিজম। 1934 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা উনি চালু করেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এরাই আলটিমেটলি কুইট ইন্ডিয়া মুভমেন্টের কিন্তু লিডার ছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট আলটিমেটলি চালু করেন কে? গান্ধীজি। কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন চালু হয় তখন কংগ্রেসের সব বড় বড় লিডাররা জেলে বন্দী ছিল।
তো জেল থেকে উনি যখন কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক দিলেন, তখন এই কুইট ইন্ডিয়া মুভমেন্টকে লিড করেছিল এই তোমার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, 1934-এ তৈরি হয়েছিল। দেখো আলটিমেটলি জওহরলাল নেহেরু কিন্তু মেইন উদ্যোক্তা ছিলেন এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রে, কিন্তু জীবনে কোনোদিন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য হননি। সেই পয়েন্টটাই লেখা রয়েছে, জওহরলাল নেহেরু ওয়াজ দ্য সোর্স অফ ইন্সপিরেশন বিহাইন্ড দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, বাট কোনোদিন মেম্বার হননি। তাহলে একটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্যোক্তা হওয়া সত্ত্বেও কোনোদিন মেম্বার হননি, অ্যান্সার জেএল নেহেরু হবে। আচ্ছা, মুজাফফর আহমেদকে আমরা বলি কাকা বাবু, ঠিক আছে। তো এই এই পুরো ব্যাপারটা এই পুরো ব্যাপারটা তোমার কিন্তু একদিনে আমরা কমপ্লিট করে দিলাম। একটু বোরিং টপিক, কিন্তু বুঝতে পারছো না আইএনএম এর 50টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন শুধু এই 4টে পেজ থেকেই আসবে। মুখস্থ করাটা সত্যি খুব কঠিন, মানে প্রচুর ডেটা রয়েছে, প্রচুর ডেটা। তো এটা একটু জাস্ট নিজেরা পড়ে নাও।